আসসালামু আলাইকুম। বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা পড়ছিলাম কনফার্মেশন টপিক, আর গত ভিডিওতে পড়ছি হচ্ছে এনবিউটেনের কনফার্মেশন। এনবিউটেনের কনফার্মেশনের চিত্রগুলো খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। আজকে আমরা পড়বো যে এনবিউটেনের যে শক্তির বিভবটা, এটা জানার চেষ্টা করবো ডিটেলসে। আপনারা যদি আমার সাথে থাকেন এবং মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আমি জানি যে সবারই এই জায়গায় প্রবলেম হয়। আশা করি এই প্রবলেমটা আজকে সলভ হয়ে যাবে। দেখেন, চলেন আমরা এনবিউটেনের যে কনফার্মেশনগুলো এঁকে আসছি। এখানে কয় ধরনের কনফার্মেশন আঁকছিলাম? 7 ধরনের কনফার্মেশন আঁকছিলাম। আর আমরা যখন মোচর পড়ছিলাম তখন আমি বলে আসছিলাম যে আমরা যখন মোচর পড়ছিলাম তখন আমি বলছিলাম যে ইক্লিপস কনফার্মেশনের কি শক্তি, যেহেতু আমরা শক্তির বিভবের চিত্রটা দেখব, ঠিক আছে, সেহেতু আমাদের শক্তি সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। এখন আমি যখন মোচর পড়াইছিলাম তখন আমি বলছিলাম যে ইক্লিপসের কি শক্তি সবচাইতে বেশি হয়। এই যে আমি বলছিলাম, এই যে ইক্লিপসের সুস্থিতি কম ছিল, সুস্থিতির সাথে শক্তির সম্পর্ক থাকে। যার সুস্থিতি কম থাকে তার শক্তি বেশি থাকে। আর এখানে আমি কি দিছিলাম? স্টাকার্ড বা এখানে গজ আসছিল, তাহলে এর সুস্থিতি বেশি ছিল, তাহলে এর শক্তি কম থাকবে। ঠিক আছে, এখন আমরা এখানে পড়ছিলাম হচ্ছে ইক্লিপস, গজ এবং অ্যান্টি কনফার্মেশন। ঠিক আছে, এই অ্যান্টি কনফার্মেশন পর্যন্ত এর ভিতরে সবচেয়ে শক্তি বেশি থাকবে আপনাদের ইক্লিপস বলতে কোনটা? একদম পূর্ণ ইক্লিপসের শক্তি বেশি থাকবে। আংশিক ইক্লিপসের শক্তিটা একটু কম থাকে। তারপরে শক্তি কার বেশি থাকবে? তারপরে গজের বেশি থাকবে। কেন বেশি থাকবে? দেখেন, ইক্লিপসের এখানে এখানে আমি বলছিলাম মোচর টানের সময় এদের ভিতরে ইলেকট্রন মেঘের ঘনত্ব হচ্ছে কাছাকাছি থাকে, তাই এদের কি হয়? বিকর্ষণটা বেশি হয়। বিকর্ষণ বেশি হলে মোচর টান বেশি হয়। মোচর টান বেশি হলে সুস্থিতি কম হয়, আর সুস্থিতি কম হলে তাদের বিভব শক্তি বেশি হয়। আর এখানে দেখেন, এই মিথাইল মূলক আর এই মিথাইলের মূলকের ভিতরে দূরত্ব কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি হয়। এখানে দুইটা ইলেকট্রন আর এখানে দুইটা ইলেকট্রন, সেক্ষেত্রে ইলেকট্রন মেঘের ঘনত্ব হচ্ছে কম থাকে, সেক্ষেত্রে এর সুস্থিতিটা বেশি হয়। সুস্থিতি বেশি হলে কি হয়? আপনাদের বিভব শক্তি কম হয়। আর অ্যান্টি কনফার্মেশনের বেলায় দেখেন, এখানে দুইটা ইলেকট্রন আর এখানে গিয়ে দুইটা ইলেকট্রন, তাহলে দেখেন এই ইলেকট্রনের মেঘের ঘনত্ব অনেক দূরে, এজন্য এর সুস্থিতি সবচাইতে কম, সুস্থিতি সবচাইতে বেশি, কিন্তু এর শক্তি সবচাইতে কম। তাহলে এখন দেখেন, আমি যেহেতু বললাম ইক্লিপসের শক্তি সবচাইতে বেশি, গজের তার চেয়ে একটু কম, এবং অ্যান্টি কনফার্মেশনের তার সবচাইতে বেশি কম। ঠিক আছে, এখন দেখেন আমরা চিত্রটা যাই। আমাদের মোট ছিল 7টা কনফার্মেশন। এখন এই চিত্রের দিকে খেয়াল করেন আপনারা। আমি এই সুবিধার্থে চিত্রটা আঁকিয়ে রাখছি, যাতে কি হয়, ভিডিওটাও ছোট হয় এবং আমার বুঝাইতেও কি হয়, স্বাচ্ছন্দ্য বোধ হয়। ঠিক আছে, তাহলে এই দিকে আমাদের উপরের দিকে যাচ্ছে বিভব শক্তি। ঠিক আছে, আর এই নিচের দিকে একটা দাগ দিয়ে আমরা ডিগ্রি বুঝাচ্ছি, অর্থাৎ আমরা 7টা ঘূর্ণন দিয়েছিলাম, অর্থাৎ 0 ডিগ্রি থেকে, তারপর 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি, 240 ডিগ্রি, 300 ডিগ্রি এবং 360 ডিগ্রি যখন আসছিলাম, তখন আমাদের কি হয়েছিল? পূর্ণ ইক্লিপসটা হয়েছিল। ইক্লিপস থেকে কি হয়েছিল? পূর্ণ ইক্লিপসটা হয়েছিল। এখন দেখেন, আমি এখান থেকে দেখে আসলাম যে কয়টা আমাদের ইক্লিপস হয়েছিল। এখান থেকে দেখছিলাম যে 4টা আমরা ইক্লিপস হয়েছিল, আর হচ্ছে 2টা গজ হয়েছিল, একটা অ্যান্টি কনফার্মেশন হয়েছিল। এখন দেখেন, সে যেহেতু বলছে আমি ইক্লিপসের শক্তি বেশি, তাহলে এই যে শক্তির বিভবের উপরের যে গুলো দেওয়া রয়েছে, অর্থাৎ দেখেন 1 নম্বরে কি হয়েছিল? 1 নম্বরে আমাদের ইক্লিপস হয়েছিল, 3 নম্বরে ইক্লিপস হয়েছিল, 5 নম্বরে ইক্লিপস হয়েছিল, আর কি 6 নম্বরে আমাদের 5 নম্বরে এবং 7 নম্বরে কি হয়েছিল? ইক্লিপস হয়েছিল। যেহেতু শক্তির বিভবের দিক থেকে ইক্লিপসের মান সবচেয়ে বেশি, তাই আমরা সবগুলোকে উপরে লিখে দিছি। এখন দেখেন, এই যে ইক্লিপসটা রয়েছে, এই ইক্লিপসকে যখন আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইছিলাম না, এখানে আসেন, এই ইক্লিপস থেকে তখন আমি যখন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইছিলাম, তখন কি হয়েছিল? আমাদের এই গজ হয়েছিল। ঠিক আছে, আর এই গজ হইতে গিয়ে শক্তির কি হয়েছে? শক্তির বিকিরণ হয়েছে, অর্থাৎ এখানে আপনার যে শক্তিটা ছিল, এই শক্তি কমে গিয়ে তারপরে এই অবস্থায় আসতে হবে। ঠিক আছে, তাহলে কত কিলোজুল শক্তি এখান থেকে বিকিরণ হবে? এখানে খেয়াল করেন, 16 কিলো জুল পার মোল শক্তি যদি এই ইক্লিপস কনফার্মেশন থেকে ত্যাগ করে দিই বা বিকিরণ করে দিই, তাহলেই আমাদের এই একটা গস কনফার্মেশন হওয়া সম্ভব। তাহলে এখান থেকে ইক্লিপস থেকে শক্তি বিকিরণ করলাম কতটুকু? 16 কিলো জুল পার মোল শক্তি
যখন বিকিরণ করলাম তখন আমরা গস কনফরমেশনে উপনীত হলাম। এখন আমি বলেছি যে শক্তি সবচেয়ে বেশি হচ্ছে ইক্লিপস, তারপর গস, তারপর হচ্ছে অ্যান্টি কনফরমেশন। এই অ্যান্টি কনফরমেশনের শক্তি সবচাইতে কম, তাই এটা যাবে এই ডিগ্রির কাছাকাছি যে দাগটা রয়েছে এটা পুরা এই দাগ দিয়ে যাবে। আর যেহেতু এটা শক্তি কি হয় এই ইক্লিপস থেকে কম আছে, কিন্তু একেবারে কিসের মতো না, অ্যান্টি কনফার্মেশনের মতো নয়, তাই এই শক্তির বিভবের যে নিচের চিত্রটা রয়েছে এই চিত্রটায় আমাদের মাঝে দূরত্ব থাকবে 3.8 কিলো জুল পার মোল। ঠিক আছে, এটা একেবারে এই দাগের সাথে লাগবে না, ঠিক আছে, কারণ এর শক্তিটা একটু বেশি আছে কার থেকে, অ্যান্টি কনফার্মেশনের থেকে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হবে 3.8 কিলো জুল পার মোল। এখন আমরা 2 নম্বর চিত্র অর্থাৎ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে টান করছিলাম। এখন 60 ডিগ্রি থেকে যখন আমি 120 ডিগ্রিতে যাই তখন আমাদের চিত্রটা আবার কি হয়ে যায়, ইক্লিপসড হয়ে যায়। ইক্লিপস হলে কি হয়, তাহলে এই আমার গজের সাথে যদি আমি আবার 16 কিলো জুল পার মোল শক্তি যোগ করি তাহলে আমি আবার ইক্লিপসে যাইতে পারবো। ঠিক আছে, এবার ইক্লিপস থেকে আমার আবার কত ডিগ্রি অ্যাঙ্গেলে টান করাইতে হবে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমাদের কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের কি হবে, অ্যান্টি কনফার্মেশনটা হবে। এই অ্যান্টি কনফার্মেশনের যেহেতু 180 ডিগ্রিতে অ্যান্টি কনফার্মেশন আছে আর আমি বলছি অ্যান্টি কনফার্মেশনের বিভব শক্তি সবচেয়ে কম, তাই এই দাগের সাথে চলে যাবে। তাহলে এখান থেকে 16 কিলো জুল পার মোল এবং তার সাথে এই যে 3.8 কিলো জুল পার মোল পুরাটাই কি হয়েছে, শক্তি এখানে শোষণ হয়ে হচ্ছে বিকিরণ হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে শক্তি বিকিরণ হয়ে এই পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, এখন আবার এই অ্যান্টি কনফার্মেশন থেকে যদি আমি ইক্লিপসে যেতে চাই তাহলে ওই পুরা শক্তিটাই আবার কি হবে, পুরা শক্তিটাই আবার আমার গ্রহণ করলে তারপর আমি কিসে যাইতে পারবো, ইক্লিপসে যাইতে পারবো। ঠিক আছে, হচ্ছে কত কিসে যাইতে পারবো, ইক্লিপসে যাইতে পারবো। এই ইক্লিপসে চলে আসলাম কয় নম্বর চিত্র, এটা 5 নম্বর চিত্র। টান কত ডিগ্রি দিছি, 240 ডিগ্রি। এবার এখান থেকে যদি আমি আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে টান করি ইক্লিপস থেকে, তখন আমরা আবার কিসে পরিণত হব, গজে চলে আসবো। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি 16 অর্থাৎ ইক্লিপস থেকে যদি আমি 16 কিলো জুল পার মোল শক্তি বিকিরণ করে দিই তাহলেই আমরা এই 300 ডিগ্রিতে আসতে পারবো এবং এটা কি হয়ে যাবে, গজ হবে। আর এই যে চিত্রর মধ্যবর্তী ফাঁকা দূরত্ব থাকবে 3.8 কিলো জুল পার মোল। এখন দেখেন এই আমাদের যে গজটা আছে এই গজ থেকে আমাদের কি, গজ থেকে যদি আমরা আবার হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে টার্ন করি তাহলে এটা 360 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা আমাদের পূর্ণ ইক্লিপসড হবে। আর এই গজ থেকে পূর্ণ ইক্লিপসে যাইতে শক্তি একটু বেশি লাগে, সেই শক্তি কতটুকু, শক্তি লাগবে আমাদের কি 19 কিলো জুল পার মোল শক্তি যদি এ গ্রহণ করে, অর্থাৎ এই গজ কনফার্মেশনটা যদি গ্রহণ করে তাহলে পূর্ণ ইক্লিপসড হইতে পারবে। আর পূর্ণ ইক্লিপস থেকে যদি 19 কিলো জুল পার মোল শক্তি ছেড়ে দিই তাহলে এই গজ কনফার্মেশনে আসতে পারবে। আশা করছি ভিডিওটা আপনারা বুঝছেন, এইভাবে আপনারা চিত্রটা আঁকবেন। আর চিত্রটা আপনারা এই যে ফটোটা আপনারা স্ক্রিনশট মেরেও রেখে দিতে পারেন, দিয়ে আপনারা কি করতে পারেন, এটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু এত কঠিন না, হ্যাঁ সহজ আছে। আপনারা শুধু দেখবেন যে এখানে শক্তির বিকিরণ এবং শক্তির শোষণ বিষয়টা, হ্যাঁ ইক্লিপস যদি শক্তি বিকিরণ করে দেয় তাহলে সে গজে পরিণত হবে, আবার গজ যদি শোষণ করে সেক্ষেত্রে আবার ও ইক্লিপসে পরিণত হবে। আবার এই ইক্লিপস যদি পুরো শক্তি ছেড়ে দেয় তাহলে অ্যান্টি কনফার্মেশনে চলে যাবে এবং সে যদি আবার ওই শক্তিটুকু গ্রহণ করে তাহলে ইক্লিপসে যাইতে পারবে। ইক্লিপস থেকে শক্তি বিকিরণ করলে 16 কিলো জুল পার মোল, সে আবার গজে পরিণত হবে। এবার গজ যদি 19 কিলো জুল পার মোল শক্তি শোষণ করে তাহলে সে পূর্ণ ইক্লিপস হইতে পারে। এইভাবে আপনারা শক্তি বিভব এবং ডিগ্রি বা ঘূর্ণনটা দিয়ে এইভাবে চিত্রটা আঁকবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন। যদি আপনাদের ভিডিওটা কাজে আসে এবং আপনারা যদি আমার বোঝানোটা বোঝেন তাহলে কি আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, করে আর কমেন্ট করে জানাবেন যে আপনারা বুঝছেন কিনা, সমস্যা সলভ হয়েছে কিনা। যদি না হয় তাহলেও জানাবেন, তাহলে আমি আবার নতুন আইডিয়া নিয়ে আমি ভিডিওটা বানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা আপনাদের কাজে দিবে। তাহলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।